অনেকের কাছে জানানো হলো, অনেক জায়গায় খোঁজ করা হলো, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। তুলি এই ব্যাপারটা শুনতে সে জানালো, আমার ভাইয়ার রক্ত এই নেগেটিভ গ্রুপের। আমি তাকে বলছি ভাইয়া রক্ত দিবে। তুলির ভাইকে বললে সে আর দ্বিমত করল না, এক কথায় রাজি হয়ে গেল। রক্ত দেওয়া শেষেও ডাক্তাররা শান্তর ব্যাপারে পজিটিভ কোনো খবর দিতে পারলেন না। বললেন, হৃদয় স্পন চলছে আবার একেবারে থেমে যাচ্ছে। আসলে এরকম অ্যাক্সিডেন্ট বাঁচানোর সম্ভাবনা একেবারেই থাকে না। তারই মধ্যে আপনার পেশেন্টের পুরোপুরি আঘাতটা মাথায় পেয়েছে। বেঁচে থাকলেও তার স্মৃতিশক্তি থাকবে কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট আশঙ্কা রয়েছে। শান্তর মা অনবরত কান্না করছে। গোটা একটা রাত কেটে গেল এরকম ভয়াবহতায়। সে রাতে কেউ আর বাড়ি ফিরল না। হাসপাতালের বেঞ্চে শুয়ে বসে রাতটা কাটিয়ে দিল। সকালবেলা যখন ডাক্তার কোনো ভালো খবর দিতে পারলেন না, তখন তুলি নিজেই কান্নায় ভেঙে পড়ল। নাদিয়াকে বলল, তোরা ওকে বল আর কখনো আমি ওর সাথে কথা না বলে থাকবো না। আর কোনো দিন কোনো বিষয় গুরুত্বহীন হব না। ও যেটা বলবে সেটাই শুনবো। কথার পিঠে একটা কথাও বলবো না। শুধু তুই ওকে বেঁচে থাকতে বল। দরকার পড়লে ওর জীবন থেকে আমি সারা জীবনের মতো চলে যাব। আল্লাহর কাছে প্রার্থনা করি আমার জীবনের বিনিময়ে ওর জীবন ফিরিয়ে দেওয়ার। ওকে বলে দিস ওর রং তুলি আজও প্রচন্ড ভালোবাসে। নাদিয়া তুলিকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। শান্তর সাথে নাদিয়ার বন্ধুত্বের সম্পর্ক অনেক বছর আগে থেকেই। ধরতে গেলে সেই ছোটবেলা থেকে। আউফ আর আরশি ওর যতটা না ভালো ফ্রেন্ড, শান্ত তার থেকে বেশি। সে সবসময় মজা করে আর সব কিছুতেই বাড়াবাড়ি বেশি করে। এই জিনিসটার জন্যই বন্ধু মহলে সবার কাছে প্রিয় ছিল সে। তুলির সাথে সম্পর্ক ক্লাস 9 থেকে। তারপর 1 বছর পর হঠাৎ তুলি ব্রেকআপ করতে চেয়েছিল। শান্ত আর কোনো কথা না বলে নিশ্চুপভাবে তুলির কথা মেনে নিয়েছিল। তুলি ফের বিলাপের সুরে বলল, অনর্থকে একজনকে কষ্ট দিয়েছি বলে আজ আমি এভাবে কষ্ট পাচ্ছি। ও শুধু ফিরে আসুক, আর কখনো ওকে ছেড়ে যাব না। নিজের থেকে এক মুহূর্তের জন্য আলাদা করব না। সাময়িক শান্তির জন্য আমি মানসিক শান্তি অবহেলা করেছি। শান্ত যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুলির কথা শুনে আরশি পাশ থেকে ধমকে বলল, থাম প্লিজ, আর আলগাপির দেখাতে হবে না তোকে। যখন গুরুত্ব দিয়েছিল তখন তো ছুঁড়ে ফেলে দিয়েছিলি, আর এখন যখন তোর প্রতি গুরুত্ব নেই তাই এত অভিযোগ? সব নাটক সব। নাদিয়া আরুষি আর তুলিকে চুপ করালো। বলল, একটা মানুষ বাঁচা মরার মাঝখানে, আর তোরা এই সময় কথা কাটাকাটি করছিস? কেমন মানুষ তোরা? আহিবা কাল রাতে হাসপাতালেই ছিল, সকালে বাড়ি ফিরে গেছিল, এখন আবার এসেছে। বিকালের দিকে ডাক্তার এসে বললেন, আপনাদের পেশেন্টের অবস্থা আগের থেকে ভালো। এতক্ষণ পর্যন্ত হার্টবিট ঠিকভাবে মতো চলছিল না, কিন্তু এখন ঠিক আছে। তবে জ্ঞান ফিরবে, একটু সময় লাগবে। প্রাণ ফিরে এলো আবার সবার মধ্যে। এতক্ষণ একটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আটকে ছিল সবাই। পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণের জন্য পালা করে সবাই বাড়ি ফিরে যায়। শান্তর জ্ঞান ফিরে সেই দিন রাতের বেলা। তখন অবশ্য তুলি ছিল না। বন্ধু বান্ধবের মধ্যে উপস্থিত শুধুমাত্র আউফ ছিল। অসুস্থ অবস্থায়ও শান্ত বেশ কিছুক্ষণ গল্প করলো তার সাথে। সকাল সকাল পরীক্ষা থাকার কারণে নাদিয়া শান্তর সাথে দেখা করতে পারল না। আজকে শেষ পরীক্ষা, শান্তর মিস গেল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর আরও দেরি করলো না কেউই। তৎক্ষণাৎ চলে এলো হাসপাতালে। তুলি নিজেও নাদিয়াদের সাথে এসেছে, কিন্তু শান্তর সামনে যাওয়ার সাহস হচ্ছে না। সে কেবিনের বাইরে বারান্দায় দাঁড়িয়ে রইল। নাদিয়া শান্তর সামনে গিয়ে কোমরে হাত গুজে বলল, অসভ্য ছেলে, বেয়াদব ছেলে, ফাজিল ছেলে কোথাকার। নিজের হার্টবিট বন্ধ করিয়ে তো আর একজনের হার্টবিট নাড়িয়ে দেওয়ার ধান্দা করেছিলি। ধান্দাবাজ কোথাকার। মরার খুব শখ হয়েছিল তাই না তোর? হ্যাঁ, আমাকে বললেই হতো, 10তলা ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতাম তোকে। শান্ত অসহায় মুখে বলল, আর কত কথা শোনাবি আমাকে? কাল রাতে আম্মু সারা বাংলাদেশ তুলে বকাবকি করলো, আর এখন তোরাও। তুই জানিস তোর জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে? কথা শোনাটা তোর প্রাপ্য। আমার জন্য কি কি কষ্ট করলি তোরা? সারা রাত তোর জন্য হসপিটালে বাইরে বসে মশার কামড় খেয়েছি। আমাদের সুটকিকে তো মশা উড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। ওকে কত কষ্ট করে মশার কবল থেকে রক্ষা করেছি জানিস তুই? নাদিয়ার কথা শুনে আরুষি মুখ কালো করে ওর দিকে তাকালো। বলল, তাই বলে আমি এতটাও শুটকি না যে একটা মশা আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। নাদিয়া ওর কথায় পাত্তা না দিয়ে আশেপাশে তাকালো। বলল, এ কি, তুই কই? আমাদের সাথেই তো ছিলি এতক্ষণ, কোথায় চলে গেল? তুলির কথা শুনে শান্ত নড়ে চড়ে বসলো। বলল, তুলি এখানে এসেছো কেন? তোর শোকে বেচারি দেবদাসী হয়ে গিয়েছিল। দাঁড়া, আমি দেখে আসি ও কোথায়। নাদিয়া বাইরে বের হয়ে দেখলো তুলি দাঁড়িয়ে আছে। ওকে বলল, আর শান্ত তোকে ডাকছে।
আমার অস্বস্তি হচ্ছে, আমি যাব না। তোরা কথা বলে আমায় জানাস। আরে আয় তো, এখন ওখানে কেউ নাই, নিরিবিলি কথা বলতে পারবি। একটু পরেই আন্টি সহ ওরা সবাই চলে আসবে, তখন কিন্তু আর স্পেস পাবি না। আসলে আমি কি বলবো, কিছু বলার ভাষা কি আছে আমার? রাতে তো খুব বড় বড় কথা বলছিলি, যা ঢং করিস না। নাদিয়া তুলিকে এক প্রকার জোর করে ভেতরে নিয়ে এলো। তুলি কোনো কথা না বলে শুধু মেকি হাসলো। নাদিয়া বলল, তোরা সবাই এরকম চুপ মেরে গেলি কেন? কিরে তুলি, তোর তো কিছু বলা উচিত, তুই নাকি শান্তকে ভালোবাসিস, বলে দে। শান্ত চোখে একবার বিস্ময় নিয়ে তাকালো। তুলি শান্তর দিকে তাকিয়ে বলল। শান্ত ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটিয়ে বলল, এখন কেন বলছিস? এখন কি তোর বাবা সব মেনে নিবে? শান্ত মাথা ঝাঁকিয়ে বলল। যথার্থ রং তুলি। নাদিয়া বলল, দেখলে সবাই, আম আর দুধ কি সুন্দর মিশে গেল, আর আমরা মাঝখান থেকে আটি হয়ে গড়াগড়ি খাই। এমন সময় দরজা খোলার আওয়াজে পেছন ফিরে তাকালো সবাই। আহিবা এসেছে, শুধু আহিবা নয়, ইয়াস আর তাসিনও এসেছে। আহিবা শান্তর কাছে এসে ইয়াসের দিকে তাকিয়ে বলল, দেখো দেখো, এটাই হচ্ছে আমার দিলওয়ালি দুলহানিয়া। আমি বিয়ে করছি সেই শোকে। ছেলে মরতে বসেছে। কত ভালোবাসে আমায়, দেখছো সবাই। শান্ত হেসে বলল, অন্তত দুলাভাইয়ের সামনে আমাকে আর পচাইও না, আর তোমার পিছু নিব না। আমি আমার মানুষ পেয়ে গেছি। আহিবা শান্তর কান টেনে বলল, ওরে পাজি ছেলে, যখন তোমার মনের মানুষ ছিল না তখন আমি তোমার সুইটহার্ট ছিলাম, তাই না? আর এখন আমাকে ভুলে যাওয়া হচ্ছে? স্বার্থপর কোথাকার। তুমি নিজে কি বিয়ে শাদী করে তো আমাকে আর পাত্তাই দিবা না। এখনই ভুলে গেছো, বিয়ের পর না হয় বাদই দিলাম। হ্যাঁ হ্যাঁ, বাদ দে তো। এইখানে কি মিলন কাহিনী চলছিল? আমরা কি ছায়াছবির বাকি অংশ দেখতে পারবো? আরে আপু, মিলন কাহিনী না, দীর্ঘ প্রেম কাহিনী চলছিল এখানে। নাদিয়ার কথা শুনে তাসিন পাশ থেকে বলল, তোমার আর আমার প্রেম কাহিনী চলছিল নাকি? ধুর মিয়া, ভালো কথার মধ্যে আপনারই অলক্ষণে কথা একদম বলবেন না। কি আমি অলক্ষণে? তা নয় তো কি, আপনি কি ভালো মানুষ? আচ্ছা ভালো কথা, আপনি যে আমায় এসব বলছেন, এর কারণে কি আপনার নীলাঞ্জনা আপনার কিছু বলে না? তার জায়গায় আমি থাকলে তো থাপড়াইয়া গাল্লাল করে দিতাম। আজ তুমি নাই বলে কেউ থাপড়ায় আমার গাল লাল করে না। স্যাড লাইফ, ভেরি স্যাড লাইফ। আপনি এখানে এসেছেন কেন? আপনার মতো আপনার ভাই তো এরকম না। আপনি এত ফালতু পেঁচাল কেমনে পারেন? মুখটা একটু সময়ের জন্য বন্ধ রাখতে পারেন না? পাশের বাড়ির ঝোঁকরুটে আন্টিদের মতো মুখ চলেই শুধু। আমার সাথে কথা বলতে আসলে একদম সুপারগুলো মেরে রেখে দিব। আয় হায়, অমন করে বলো না গো, দিলে লাগে তো। আপনার দিলটাকে কেটে টুকরো টুকরো করে দিব। তাতেও আমার কোনো সমস্যা নেই, যা হয় ভালোর জন্যই হয়। এই যেমন ধরো আজ শান্তর ব্যাপারটা, অ্যাক্সিডেন্টটা না হলে কি তুলির সাথে মিল হতো? আজ আকস্মিকভাবে সব কিছুই উপরওয়ালা থেকে প্রদত্ত। আজ আরেকবার প্রমাণ পেলাম, খুব খারাপ কিছুর মধ্যেও সৃষ্টিকর্তা ভালো কিছু লিখে রাখেন। ভালোবাসা সুন্দর, মারাত্মক রকমের সুন্দর। আজ ডিসেম্বর মাসের 31 তারিখ। বেশ ঝাঁকিয়ে শীত পড়েছে এই বছর। দিনের বেলায়ও কুয়াশায় ঘেরা থাকে চারিদিক। 10 হাত দূরের জিনিস স্পষ্ট। শহুরে এলাকায় রাস্তার ধারে ধারে খেজুরের গাছ খুব একটা দেখা যায় না। তবে নাদিয়াদের বাড়ির পেছন দিকে বেশ কয়েকটা খেজুরের গাছ রয়েছে। নাদিয়া ছাদে দাঁড়িয়ে গাছ থেকে খেজুরের রস চুরির দৃশ্যটি দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। এমন সময় ওই দিকের ছাদের শান্তকে দেখা গেল। নাদিয়া ওকে দেখা মাত্রই চেঁচিয়ে ডাক দিল, শান্ত। শান্ত ঘুরে তাকালো। সে বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছে। মাথায় ব্যান্ডেজ রয়েছে এখনো। শান্ত ওই ছাত্রকে নাদিয়ার সামনে এসে দাঁড়ালো। কিরে নান্দু, এত সকাল সকাল একা একা ছাদে কি করিস? ভয় লাগে না তোর? তুই যেটা করছিস আমিও সেটাই করছি। আমি তো আসছিলাম হাঁটাচলা করতে। সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকতে থাকতে শরীর ম্যারমেরে হয়ে গেছে। ভালো লাগে না আমার, তাই একটু গায়ে প্রকৃতির হাওয়া লাগাতে গেলাম। এতে শরীর মন দুটোই রিফ্রেশ হবে। হ্যাঁ, আমিও এই কারণেই ছাদে আসছি। এখন কেমন আছিস? আমাকে দেখে কি মনে হয় আমি অসুস্থ আছি? অযথাই আমাকে ঘরের মধ্যে শুয়ে বসে দিন কাটাতে হয়। আজব দুনিয়া, তার আর আজব নিয়ম। ধুর, ভাল লাগে না। আজকে হ্যাপি নিউ ইয়ার। ওই বাসার সবাই আজ আমাদের এখানে আসবে। তোকে থাকতে হবে, কোনো কিছুর বাহানা দিলে চলবে না। কষ্ট লাগে রে, আমার একটা মাত্র জানের জিগার, তার বিয়ে হয়ে যাচ্ছে। আমার তো দেবদাস হওয়ার কথা। আজ যখন ইয়াস ভাইয়েরা আসবে
তখন আমি দেবদাসের মতো তাদের সামনে এন্ট্রি নিব। তাকে জিজ্ঞেস করব আমার কাছ থেকে কেন আমার সুইটহার্টকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। থাক, তুই আর কথা বলিস না। তোর নিজের দিক তো এবার ক্লিয়ার হয়ে গেল। এই, তুই আমাদের ট্রিট দিবি না? হুশ, কত সব। আচ্ছা, আমার শুট কি কই? 2-3 দিন ধরে ওকে দেখছি না। পরীক্ষা শেষে নানা বাড়ি বেড়াতে গেছে, আসতে একটু দেরি হবে। আর কথা হলো, আহিয়াপুর বিয়েতেও থাকতে পারবে না। ব্যাপারটা আমি মানতে পারছি না। মিস করে গেল। যাই হোক, আজ 31st নাইটের অনুষ্ঠান আছে। হ্যাঁ আছে। ওকে চল, দারুণ আড্ডা হবে আজকে। ছাদে বিশাল প্যান্ডেল টাঙানো রয়েছে, লাইটিং করা হয়েছে হরেক রকমের। আইবা আরও বেশ কিছুদিন আগেই ইয়াশকে বলে দিয়েছিল বিয়ের আগে আর তারা কোনো রকম যোগাযোগ অথবা দেখা করবে না, কিন্তু আজ অনুষ্ঠান উপলক্ষে দেখা হয়ে গেল। অনুষ্ঠান শেষে রাত যখন 12টা বাজবে, সবাই ফানুস ওড়াচ্ছিল। আইবার ইয়াশ পাশাপাশি দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। অগণিত ফানুস ভেসে বেড়াচ্ছে। এক পর্যায়ে ইয়াশ আইবার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, ছেড়ে যায় বছর, আবার ফিরে আসে জানুয়ারি। জীবন সেটাই ফিরিয়ে দেয় যেটা ফিরে পাওয়া আমাদের জন্য জরুরি। আইবা মুচকি এসে বলল, যেমন আমার জীবনে তুমি জরুরি ছিলে, তাই তোমাকে এত কিছুর পরও ফিরে পেয়েছি। আমিও আবার মাত্র কয়েক ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। আমাকে তোমার নামে লিখিতভাবে দলিল করে দিবে। এরপর থেকে আমি মানেই তুমি, আর তুমি মানেই আমি। চাপা এসে আহিবা জবাব দিল। সেই দিনের পর বাকি দিনগুলো পেরিয়ে যেতেও বেশি সময় লাগলো না। আজ আহিবার গায়ে হলুদ। সকাল থেকে বাড়ি ভর্তি মানুষজন, সবার মধ্যে আনন্দ উত্তেজনা। পুরো বাড়ি ডেকোরেশনের কার্যক্রম গতকাল রাতে শেষ করা হয়েছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ওই বাড়ি থেকে ইয়াসবাদে সবাই এলো। ওরা আসার পর আরেক দফা গায়ে হলুদ হলো আহিবার। আহিবা বিরক্ত হলো না একটু, বরঞ্চ ব্যাপারটায় প্রচুর আগ্রহ পেল। হলুদ হওয়া শেষে নাদিয়াকে বলল, আর কেউ আছে নাকি? দেখো তো যে হলুদ লাগাবে। কেন, তোমার কি হলুদ মাখা শেষ হয় নাই? আরও লাগাতে হবে? ভালোই লাগতেছে। হ্যাঁ, ভালো তো লাগবেই। বিয়ের ফুল ফুটছে বলে কথা। আগে তো এসব ভালো লাগে নাই, আর এখন? আগে কি আমার বিয়ে ঠিক হয়েছিল যে ভালো লাগবে? এখন আমার জামাই আছে, ভালো তো লাগবে। ছে, জামাই ছাড়া কিচ্ছু বোঝে না। আইবা হাসলো। নাদিয়া ছাদ থেকে নিচে নামার সময় তাসিনের সাথে দেখা হলো। ওকে দেখা মাত্রই তাসিন বলল, তোমাকে খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, একটা কথা বলার ছিল। জি জি, বলে ফেলেন। তোমার জন্য একটা গান লিখেছি, খুব ভালোবেসে, শুনবে? নাদিয়া প্রচণ্ড অবাক হয়ে বলল, আমার জন্য? সিরিয়াসলি? আপনার নীলাঞ্জনা বকবে না? আরে ধুর, রাখো তো, তুমি শুনবে কিনা সেটা বলো। নাদিয়া উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি বলেন। তাসিন আর নাদিয়া ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। তাসিন গানের সুর ধরে বলতে শুরু করলো, আমার হৃদয় একটা আয়না, তো সেই আয়নায় তোমার চার চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার চশমিশ ছাড়া আর কিছুই দেখা যায় না। তাসিন গান শোনাবে শুনে নাদিয়া বেশ খুশি হয়েছিল, কিন্তু গান শোনার পর হাসিটা নিমেষেই উদা হয়ে গেল। চোখে মুখে ভর করলো একরাশ বিরক্তি। বলল, সত্যি কি আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাদিন কি এসব গাঁজাখুরি কাহিনী করে বেড়ান? আপনি গান শোনাবেন শুনে ভাবলাম হয়তো ভালো কিছু, কিন্তু এখন তো দেখি পুরাই কাঁচকলা। কেন, গান পছন্দ হয় নাই? আমি কাল সারা রাত জেগে জেগে তোমার জন্য এই গানটা বানালাম, এখন বলছো পছন্দ হয় নাই? মানে পুরাই ফিলিংসের ফালুদা বানাইয়া ছাড়লা। খুব দুঃখ পেয়েছি আমি। যত সব। ঠিক আছে, আমি গান গাইলাম দেখে গায়ে লাগলো না তো? লাগবে কি করে? আমি বরং আমার নীলাঞ্জনার জন্য গান গাই, তাও মেয়েটা খুশি হবে। তোমার মতো অকৃতজ্ঞ না। আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। আপনার ফাউল গান আপনি আপনার নীলাঞ্জনাকে গিয়ে শোনান, সে এসব হজম করুক। আমি করব কোন দুঃখে? হ্যাঁ যাও যাও, ভালোবেসে একটা গান শোনালাম, গুরুত্ব দিলে না তো? আমিও দেখে নিব, ভাগো এখন। নাদিয়া মুখ কুচকে ওখান থেকে চলে এলো। ঘরে এসে দেখলো জেরিন আর আহিবা গল্প করছে। দুজনকে এভাবে হেসে হেসে গল্প করছে দেখে নাদিয়ার একটু হিংসা লাগলো। মনে মনে ভাবলো বিয়ের পর নিশ্চয়ই নাদিয়াকে ভুলে যাবে, নিশ্চয়ই এখনকার মতো পরে আর ভালোবাসবে না। এসব ভাবতেই কেমন চোখ ঝাপসা হয়ে গেল। বোন যতই রাগী বদমেজাজি হোক না কেন, নাদিয়া তাকে প্রচুর ভালোবাসে। আর এই কয়দিন তো নাদিয়ার সাথে আহিবার সম্পর্কটা বেশ জোরালো হয়েছে। সময় অসময়ে দুজনে মিলে গুজুর গুজুর করে গল্প করে, দিন রাত ভুলে দুজন ঘুরতে বের হয়। আসলেই আহিবার বিয়ের পর এই জিনিসগুলো খুব মনে পড়বে। লাভ কি,
তখন তো আর বোনকে কাছে পাওয়া যাবে না সব সময়ের জন্য। নাদিয়াকে নিস্তেজভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহিবা জিজ্ঞেস করলো, কি রে, ওখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? আর গল্প করি। কালকের দিনটার পর তো চলেই যাব। চলে গিয়ে উদ্ধার করো আমাকে। তুমি চলে গেলে ভালোই হবে। আমি একা একাই এ বাড়িতে রাজত্ব করব। আমার কোনো কিছুতে কোনো ভাগিদার থাকবে না, কোনো অংশীদার থাকবে না। মা বাবার ভালোবাসা আমি একা পাবো। আহিবা সামান্য হেসে বলল, তাহলে তো আমার বিয়ে হয়ে যাওয়াতে খুব খুশি তুই। মিস করবি না একটু? একদমই না। তোমাকে মিস কেন করতে যাব? তুমি চলে গেলেই তো আমার শান্তি। আহিবা ফের হাসলো, ধরা গলায় বলল, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বোঝাচ্ছিস? ভালোই, চালিয়ে যা। তোর কথা শুনে বোঝা যাচ্ছে তোর মনের কথা না এসব। আই দেখি, পাশে এসে বস, তোকে একটু আদর করি। সবসময় তো বকাই দিছি, রাগ করছি, কত কাজে বাধা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও। তুমি তাড়াতাড়ি চলে গেলে আমার কোনো কাজে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আমি সারা দিন বন্ধু বান্ধব নিয়ে মস্তি করব, পার্টি করব। আচ্ছা করিস, আয় এখন আমার কাছে। জেরিনকে দেখিয়ে কি হিংসে হচ্ছে? জেরিন উঠে দাঁড়িয়ে বলল, আমার বোন তোমারই থাকবে, আমি তো শুধু সামান্য একটু ভাগ বসাতে আসছি। যত যাই হোক, আমার ভাইয়ের বউ তো একটু পটাতে তো হবেই আগে থেকে, তাই আবুকে পটাচ্ছিলাম। তোমার বোন তোমারই থাকুক। নাদিয়া পাশে বসে বলল, তোমাদের বাসায় গেলে আমার বোনের যন্ত্রণা সহ্য করতে পারবে তো? মেয়েটা কিন্তু হ্যাপি পাজি, কারো কোনো কথা শোনে না, নিজে যেটা বোঝে সেটাই করে। সমস্যা নাই গো, জামাইয়ের সাথে থাকলে সে নিজেই মানিয়ে নিবে। জেরিন হাসতে হাসতে বলল। নাদিয়া উত্তরে বলল, আজ একটা জামাই নাই বলে কারোর সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারি না। অভাব। খুব করে একটা জামাইয়ের অভাব ফিল করি। ওরা জীবনে কেউ নেই, কিছু নেই, একটা জামাই নেই, একটা বর নেই, একটা ভালোবাসার মানুষ নেই, একটা প্রেমিক নেই, যত্ন নেবার কোনো মানুষ নেই, বাবু খাইছো বলার কেউ নেই, শাসন করবার কেউ নেই, থাপড়ানোর মতো কেউ নেই, নেই নেই নেই, আমার জীবনে কিছুই নেই। নাদিয়ার কথা শুনে আহিবা আর জেরিন হাসতে হাসতে গড়াগড়ি করলো এক ধাপ। বিকেলবেলা জেরিন ওরা বাড়ি ফিরে যেতে চাইলো, কিন্তু সাহারা জোর করে তাদের রেখে দিল। বলল রাতে না খেয়ে কোনো মতেই তাদের যেতে দেবে না। প্রথমে তো তিনি ওদের আজকের দিনটা থেকে যেতে বললেন। পরক্ষণে খেয়াল হলো আগামীকাল বিয়ে। আজকে এখানে থাকলে কালকে ওদের গোছগাছ আগাবে না, তাই বলল রাতে খেয়ে যেতে। নাদিয়া আর জেরিন সাথে গল্প করছিল। বিয়ে বাড়ি হই হুল্লোড়ে ভরপুর। একপাশে কেউ আতশবাজি ফাটাচ্ছে, অন্যদিকে পটকা ফাটাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের সাথে তাসিনও যোগ দিয়েছে। জেরিন এক পর্যায়ে নাদিয়ার পাশ থেকে সরে গেলেই তাসিন ওর দিকে এগিয়ে আসে, হাতে একটা ফুটন্ত লাল গোলাপ। নাদিয়াকে গোলাপ ফুলটা দিয়ে বলল, এটা একটু ধরো তো, আমি ওখান থেকে আসছি। আমার জিনিস একদম অযত্ন করবে না। আপনার ফুল আপনি নিজেই নিয়ে যান, আমি রাখতে পারবো না। পান থেকে চুন খসলেই আপনার আউলা ঝাউলা কথা আমার হজম করতে হবে, আমি পারবো না এসব। আরে রাখো তো, কিছু হবে না, মনে রাখবে আমার জিনিস একদম যত্ন করে রাখবে। নাদিয়ার কোনো কথা না শুনে তাসিন আবার চলে গেল বাচ্চাদের কাছে। অনেকক্ষণ যাবৎ ওদের সাথে হই হুল্লোড় করছে। এদিকে ফুলটা যে নাদিয়ার কাছে রেখে গিয়েছে সে খবর বোধহয় তার কাছে নেই। তাই নাদিয়া নিজেই তাসিনের কাছে গিয়ে বলল, আপনার ফুল যে আমায় দিয়ে গেলেন সেটা নেবেন না? তাসিন ওর দিকে তাকাতেই নাদিয়া ফুলটা এগিয়ে দিল তাসিনের দিকে। তাসিন মুচকে এসে বলল, ওহো, তুমি আমায় প্রপোজ করছো? সিরিয়াসলি? ওয়াও, দ্যাটস গ্রেট। আই অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল। নাদিয়া কিছু বুঝলো না, মুখ কালো করে অবাক পানে চেয়ে রইল তাসিনের দিকে। ফুলটা ওইভাবেই এখনও ধরা রয়েছে। ওইদিকে তাসিনের এক কাজিন সেটা ভিডিও করছে। নাদিয়ার ওইদিকে কোনো হুঁশ নেই। তাসিনের কথা শুনে নাদিয়া উত্তর দিল, আরে ধুর, নিজের জিনিস নিয়ে নেন তো, ভালো লাগে না। আমি জানতাম আপনার জিনিস রাখলে আমার আপনার মাথার তার ছেঁড়া মার্কা শুনতে হবে। নেন। নাদিয়া ফুলটা তাসিনের হাতে গুজে দিয়ে চলে গেল। তাসিন দুই কাঁধ ঝাঁকিয়ে বলল, টুইস্টের জন্য রেডি হও ম্যাডাম, দেখো কি করি আমি এখন। রাতে ওরা ফিরে চলে গেল। আগামীকাল বিয়ে। আনন্দ উচ্ছলতা নিয়ে রাতটা কোনোভাবেই কেটে গেল। সূর্যের আলো চোখে পড়া মাত্রই নাদিয়ার ঘুম ভেঙে গেল। এমনি দিন হাজার ডাকলেও তাকে ঘুম থেকে ওঠানো যায় না, আর আজকের ব্যাপারটা একদম আলাদা। চোখ মেলে তাকাতেই আশেপাশে ভাই বোনেদের সমাগম দেখতে পেল। ঝটপট উঠে পড়ল, ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিল। এত আয়োজন, এর মধ্যে সে কি করবে কিছু বুঝতে পারছে না। একবার দৌড়ে আহিবার কাছে যাচ্ছে, আরেকবার মায়ের কাছে। শাহানা ওকে দেখে বললেন, একটু পর পার্লার থেকে সাজানোর জন্য আসবে,
আহিবাকে বলো ফ্রেশ হয়ে থাকতে। তোমার মেয়ে 2 দিন আগে থেকেই ফ্রেশ হয়ে বসে আছে, আর দরকার নেই। তাছাড়া সে এমনিতেই সুন্দরী, তাকে দেখে এমনিতেই ভাইয়ার মাথা ঘুরে যায়। আজকে সাজগোজ করে সামনে গেলে ভাইয়ার তো পাত্তাই পাওয়া যাবে না। যা নির্লজ্জ মেয়ে, লজ্জা শরমে মাথা খেয়ে বসে আছে, যা ঘরে যা। নাদিয়া ঘরে না গিয়ে বিয়ের স্টেজে উঠে দাঁড়ালো। সব কিছু পরখ করে নিল। ফুলগুলো থেকে সুন্দর ঘ্রাণ ভেসে আসছে। এই পাশে বাচ্চা কাচ্চা বেশি, তাদেরকে সাইডে পাঠিয়ে দিল। ফুলগুলো ছিলে সমস্যা। এমন সময় এদিকে শান্ত, আহব আর আলসীকে আসতে দেখা গেল। আলসীকে দেখে নাদিয়া অবাক হলো, কিন্তু সেটা বেশিক্ষণ টিকল না। ওকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো, বলল, সত্যি তুই এসেছিস? তুই না বলেছিলি তুই আসবি না? তোকে দেখে অবাক হব না খুশি হব সেটাই বুঝতে পারছি না। আপাতত খুশি হ, অবাক পরে হলেও হবে। আমার আপুর বিয়ে, আমি না এসে পারি, তাই চলে এলাম। আন্টি আঙ্কেল আসে নাই? আমি ভাইয়ার সাথে আসছি। ভাইয়া আমাকে রেখে চলে গেছে, কাল বিকালে এসে আবার নিয়ে যাবে। যাক বাবা, একটা দিনের জন্য হলেও তো তোকে পেলাম, মজা হবে, চল। এই যে আমার সিমেন্টের বস্তায় কুড়িয়ে পাওয়া ভাইয়া, বিয়ের প্রিপারেশন শেষ তোমার? জেরিনের কথা ইয়াশ অবাক হয়ে বলল, আমার আবার কিসের প্রিপারেশন? বারে, বিয়ে করবে অথচ সাজগুজ করবে না, তা কখনো হয়? ইন্টারনাল প্রিপারেশন তো আছে, এক্সটার্নাল প্রিপারেশন আছে। তুই সামনে থেকে শর্ত, আমার এত প্রিপারেশন লাগে না। শুধু একটা পাঞ্জাবি গায়ে চাপিয়ে চলে যাবে, একটুও সাজগোজ করবে না? তোমাকে কিন্তু ফের সিমেন্টের বস্তায় রেখে আসবো আমরা। আসছে ঝগড়া করতে, এখন কি আমি ঝগড়া করার মোড়ে আছি? আজকাল দিনটা অন্তত আমায় রেহাই দে। আমিও তোমার সাথে ঝগড়া করতে আসি নাই, ভাবি আসুক, দুইজনে তখন তোমার সাথে কোমর বেঁধে একসাথে তোমার সাথেই ঝগড়া করব। এখন আসছি তোমায় সাজিয়ে দিতে। লাগবে না, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। চুপ করো, আমার ভাই আমি সাজিয়ে দিব, তোমার কি সমস্যা? ইয়াশের আর কোনো বাধা জেরিন শুনল না। নিজের হাতে খুব যত্ন করে ভাইকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিল। বলল, শোনো, বিয়ের পর কিন্তু একদম আমাকে ভুলে যাবে না। যদি ভুলে যাও, রামদা চেনো, ওইটা দিয়ে তোমায় কুপিয়ে মেরে ফেলবো। আমি আমার ছোট্ট বোনটাকে ভুলে যাব? এটা কখনো হতে পারে? বিয়ের পর ছেলে মানুষের চোখ সবসময় শ্বশুরবাড়ির দিকে বেশি থাকে। শালি আছে, তাকে তো বোনের জায়গা দিতেই পারো। এটা কোনো কথা হলো? তুই যেরকম আমার বোন, নাদিয়াও আমার বোন, তাকে তো বেশি ভালোবাসিস। মনে থাকে জানো, আমার চকলেট, চিপস, আইসক্রিমের ভাগ অন্য কেউ না পায়। আমার ভাইয়ের ভাগ দিয়ে দিচ্ছি, কিন্তু ওইসব দিব না। চকলেট খাবি? ভালোবেসে দিচ্ছ নাকি সাজিয়ে দেওয়ার জন্য পারিশ্রমিক দিচ্ছ? প্রতিদিনই যে কারণে দিই, আজও সেই কারণেই দিব। তবে দাও, দিয়ে তাড়াতাড়ি বিয়ে করতে যাও। আহিয়াপুকে তাড়াতাড়ি নিয়ে আসো, অন্তত আমি একটা গল্প করার সঙ্গী পাবো। এই জন্য অবশ্যই তোমাকে একটা পুরস্কার দিব। কি দিবি? আহিবা কসমেটিক্সের পক্ষ থেকে থাকছে আপনার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার, যেটা আপনি বিয়ের আসর থেকে এলেই তারপর পরবো। ইয়াশ দাঁত কিরমির করে বলল, তবে রে। জেরিন একটা দৌড় দিয়ে ওর রুমে ঢুকে টুপ করে দরজা আটকে দিয়ে হাসতে লাগলো। পরক্ষণেই মনে পড়ল একটা গাড়ি সাজানোর কাজ তাকে দেওয়া হয়েছিল, সেটা করতেই মনে নাই। ঝটপট বাড়ি থেকে বের হলো। বাইরে এসে দেখলো তাসিন ডেকোরেটরের লোকদের নিয়ে সে গাড়ি সাজাচ্ছে। জেরিন সে বলল, ও তুমি এটা করছো, ভালোই হলো। হ্যাঁ, তোকে তো দায়িত্ব দিলে আর পাত্তা পাওয়া যায় না তো। ভাগ্যিস আমি দেখেছিলাম, না হলে আজ তোকে রেখেই বিয়েতে চলে যেতাম। আমি একা একা যাইতে পারি। আহিবার সাজগোজ প্রায় শেষের দিকে। নাদিয়া অপলক তাকিয়ে আছে ওর দিকে। আহিবা ওর দিকে তাকিয়ে বলল, কি রে, ওভাবে কি দেখছিস? তোমাকে কি সুন্দর দেখাচ্ছে তাই দেখছি। নাদিয়ার কথা আহিবা খানিকটা লজ্জা পেয়ে বলল, তাই বুঝি? তোকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, মিষ্টি একটা পরি। আহিবার কথায় অপ্রস্তুত হয়ে তাকিয়ে রইল নাদিয়া। হঠাৎ করে দুই চোখ কেমন জ্বলে উঠল। ক্রমে ভারী হয়ে গেল কণ্ঠস্বর। মুহূর্তের মধ্যেই চোখ ঝাপসা এলো। ঠোঁট জ্বর অনবরত কাঁপছে। নাদিয়ার এই অবস্থা দেখে আহিবা এগিয়ে এসে বলল, কি হয়েছে তোর? শরীর খারাপ করেছে? নাদিয়া কিছু না বলে নাক টেনে নিঃশ্বাস নিল। দীর্ঘকাল ধরে বুকে জমে থাকা ঘন মেঘের প্রবল বর্ষণে আচমকা ডুকরে কেঁদে উঠল। আহিবা অবাক হয়ে গেল, বলল, কি হয়েছে তোর? নাদিয়া কান্না করতে করতেই বলল। আহিবা মেকি হেসে বলল, আচ্ছা আমি যাব না,
কিন্তু এইভাবে কান্নাকাটি করে মেকআপ নষ্ট করিস না। তুমি যাবে না বললেই হলো? বউ সেজে বসে আছো অথচ বলছো যাব না। সবটাই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আচ্ছা শোন, তোকে চুপি চুপি একটা কথা বলি। আমার দেওর তাসিন আছে না, ওর সাথে তোকে বিয়ে দিয়ে ওই বাড়িতে বউ করে নিয়ে যাব। তখন তুই আর আমি একসাথে থাকবো, তাহলে হবে না? আহিবার কথা শুনে নাদিয়া মাথা তুলে বলল, থাক সরো, আমাকে সান্ত্বনা দিতে তোমার দেবরকে টেনে আনতে হবে না, অসভ্য কোথাকার। আচ্ছা তুই কান্না করিস কেন? আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? এই তো আমাকে দেখ, আমি কি তোর মতন কান্না করছি? তুমি কেন কান্না করবে? তুমি তো নিষ্ঠুর পাষাণ। আচ্ছা হয়েছে, এত সেন্টি খেতে হবে না, যা অনুষ্ঠানে যা। কয়েকটা ছেলের মাথা ঘুরে দিয়ে আয় তো। কি সুন্দর লাগছে তোকে, আমি তো দেখেই ক্রাশ খেয়ে যাচ্ছি। আল্লাহ, আমার বোনের দিকে কারো নজর যেন না লাগে। যাও তো, ভালো লাগে না। ওই দেখ, তোর চোখের কাজল লেপটে গেছে, কেমন ফুট ফুট দেখাচ্ছে। এইরকম করে সবার সামনে গেলে কেউ তোকে আজকে পছন্দ করবে না। যা যা, সুন্দর করে ফ্রেশ হয়ে কি মজা করে। তোর ছুটকি বান্ধবী কই? ও ভালো কথা, আমার দেবদাস কই? আমার চোখে কি একেবারে গেছে নাকি? ওকে আমার কাছে পাঠায় দিস তো। আচ্ছা দিচ্ছি। নাদিয়া বাইরে গিয়ে শান্তকে ডেকে নিয়ে এলো। শান্তকে দেখা মাত্রই আহিবা বলল, কি রে আমার দেবদাস, বিয়ে করে ফেলছি, কি বলবি এখন? দিল টুডা টুডা কইরা এখন বড় বড় কথা বলো তুমি। আমার ছোট্ট মনটায় একদম ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো তুমি। আগেই বলছিলাম মায়ের কাছে বিয়ের প্রস্তাব দে, কিন্তু তুই হেলা ফেলা করছিস, এটা তোর দোষ। আমাকে বলতে আসিস না। রাগ করছি আমি, কথা বলবো না তোমার সাথে। তোমার বিয়েতেও আমি থাকবো না। আমার সুইটারটা আমাকে ধোকা দিয়েছে। নকশা কম কর, তোর তুলি আছে এখন? হ্যাঁ, আমার রং তুলি। কিছুক্ষণ বাদেই বরযাত্রী চলে এলো। সমাজের বহু প্রচলিত নিয়ম অনুযায়ী গেট ধরা হলো। বর ভেতরে ঢুকতে দেবে, বিনিময়ে শালিদের সত্র 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকার কথা শুনে তাসিন বলল, মাত্র আজকে বিয়ে করতে আসছে আমার ভাই, তাতেই দেখি পুরো লুটে পুটে নিচ্ছে। মানে বিয়ের পর তো এরা আমার ভাইকে পুরো রাস্তায় বসিয়ে দিবে। এসব আমরা মানি না, মানবো না। পেছন থেকে তাসিনের কাজিনরা স্লোগান দিল, মানি না, মানব না। তাসিন ফের বলল, চশমা পরা বেআইন সাহেব, গেট ছাড়েন, ভেতরে যাব। আমাদের দাবি না মানলে এক পা ভেতরে ঢুকতে দিব না। বেআইন সাহেব একদম বেশি বাড়াবাড়ি করবেন না। সব কিন্তু পরে সুদে আসলে ফেরত নেব। সময় আসলে তখন সুদে আসলে ফেরত নিয়েন, কিন্তু এখন আমাদের দাবি মানতে হবে। আমার ভাইকে 1 টাকাও দিতে হবে না। 1 টাকা না, আমাদের দাবি পুরো 10,000 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করে বিয়ে করে বউ নিয়ে চলে যান। এই ঝগড়ুটে চশমিন বেআইন সাহেবা, বাংলা কথা কি আপনি বোঝেন না? আমরা বিনা টাকায় ভিতরে প্রবেশ করে আমাদের ভাবিকে তুলে নিয়ে যাব। সরি, তাহলে আমাদের আজকে এখানে দাঁড়িয়ে থাকতেই হবে। অনেক কথা কাটাকাটির পর ওদের দাবি মেনে 10,000 টাকা দিয়ে তারপর বরপক্ষ ভেতরে ঢুকলো। আহিবা উপরে ব্যালকনি থেকে দাঁড়িয়ে সবটাই দেখলো। ওরা ভেতরে যাওয়ার পর নাদিয়াকে ডেকে বলল, কি করলি তুই? প্রথম দিনই ফকির করে ছাড়লি? নাদিয়া হাসতে হাসতে বলল, এটাই আমার বোনকে বিয়ে করার ফল। খুব শখ ছিল বিয়ে করার, হ্যাঁ, একদম সৎ ঘুচিয়ে দিব। আহিবা হাসতে লাগলো। তাসিনের সাথে স্বচ্ছ ছিল। আলুষিকে দেখা মাত্র বলল, এই রূপের আগুনে আজ বোধহয় আমি পুড়েই যাব। হ্যাঁ, পুড়ে মরে যান, আমি আপনার 40 খাই। এটা কামনা করতে পারলে? সি সি, হবু বউ হয়ে এই অবস্থা। এই মিয়া, আমি আপনার হবু বউ কেমনে হই? ডোন্ট জাজমেন্ট। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। আর কতকাল আমি অপেক্ষা করাবে? আর কত অপেক্ষার প্রহর গুনলে তুমি আমার হবে? আমি তো সেই কবেই তোমার জন্য খাল কেটে রেখেছি, কিন্তু তুমি কুমির হয়ে এখনো ঢুকে পড়ছো না কেন? স্বচ্ছর কথা শুনে আলুষি কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। তারপর বলল, আপনি কি আমার কুমিরের সাথে তুলনা করছেন? এটা আমি কখন বললাম? আমি বললাম যে আমি খাল কেটে রেখেছি, তুমি কুমির হয়ে ঢুকে পড়ো। যদি কুমির হয়ে ঢুকতে না চাও তাহলে সাপ অথবা টিকটিকি হয়ে ঢুকে পড়ো। স্বচ্ছর পাঁচলামি কথাবার্তায় আরুষি রেগে গিয়ে বলল, আপনি মানুষটা যে একদম ভালো না সেটা কি জানেন? সবসময় সব কিছু নিয়ে মজা করেন কেন? একটু সিরিয়াস হতে পারেন না? কেউ আপনাকে ভালোবাসার কথা বললেও বোধহয় আপনি হেসে উড়িয়ে দেবেন। মানে কারোর কোনো কথার দাম নাই? আরুষির কথা শুনে স্বচ্ছ অবাক হলো। সে এতটা সিরিয়াসভাবে কেন কথা বলছে বুঝতে পারছে না স্বচ্ছ। কোনো মতে বলল,
হঠাৎ করে এত সিরিয়াস কথাবার্তা কেন বলছো? মানে এত সিরিয়াস হয়ে যাওয়ার মতো কি কিছু বলেছি আমি? না, ক্ষমা করে দিন আমায়। আমি অযথা এত কথা বললাম আপনাকে, খুব দুঃখিত। বলে আরুষি চলে গেল। স্বচ্ছ শুধু অবাক হয়ে ওর যাওয়ার পরে তাকিয়ে রইল। বিয়ে শুরু হতে আর অল্প কিছুক্ষণ। নাদিয়া ব্যস্ত পায়ে গম্ভীর চোখে মুখে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। আজকের দিনেও তার চোখে মুখে একরাশ গম্ভীরতা। ওই চশমাটা পরলেই গম্ভীরতা স্পষ্ট হয়ে আসে, কিন্তু আজকের দিনের সাথে ওকে একদম মানাচ্ছে না। তাসিন গিয়ে নাদিয়ার সামনে দাঁড়ালো। নাদিয়া কিছু বলার আগেই তাসিন নিজ হাতে নাদিয়ার চোখ থেকে চশমাটা খুলে দিল।